রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় পানির নিচে দেবে যাওয়া টিনের দোতলা বাড়ির নিচ থেকে একই পরিবারের 4 জন সহ 12 জনের মৃতদেহ উদ্ধার। চলছে উদ্ধার অভিযান। লাকসাম চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণে গতি ফিরে পাচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথ। দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি কমবে ট্রেন আসা যাওয়ার সময়ও। রাজধানীর প্রধান সড়কগুলোতে ঘুষ দিয়ে অবাধে চলছে অবৈধ রিকশা। বাড়ছে যানজট, গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে সমাধান সম্ভব বললেন নগর পরিকল্পনাবিদরা। বরগুনায় গরমের শুরুতেই মাত্রাতিরিক্ত লোডশেডিং, বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা লোকসানের মুখে, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা। এবং ধান কাটা আর মাড়াইয়ে এখন ব্যস্ত মৌলভীবাজারের হাওর অঞ্চলের কৃষক। নানা প্রতিকূলতার পরও বাম্পার ফলন, উৎপাদন খরচ বেশি হওয়ায় লাভ নিয়ে সংশয়। সময় সংবাদে সঙ্গে আছি আমি শেখ জায়েদ। রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার ঝিলপাড়ে দোতলা টিনশেড একটি বাড়ি পানির নিচে দেবে একই পরিবারের 4 জন সহ 12 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সারা রাত অভিযান চালিয়ে আর কোনো লাশ খুঁজে না পাওয়া গেলেও এখনো চলছে উদ্ধার অভিযান। তবে বর্জ্য আর ময়লা পানি হওয়ায় ডুবুরিদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় সব হারানো মানুষের আক্ষেপ আর কান্নায় ভারী এখন ঝিলপাড়ের পরিবেশ। পেটের তাগিদে এই মানুষগুলো স্বল্প ভাড়ায় খুঁজে নিয়েছিল কোনো রকমে মাথা গোজার ঠাঁই। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, পানির উপরে ভেসে থাকা বাড়িটির নিচতলার ঘরগুলোর টিন কেটে সরিয়ে ফেলা হয়েছে। প্রাণের স্পন্দনের খোঁজে এখনো চলছে উদ্ধার অভিযান। সাথে সাথে আমি আড়াটা ধরে আমার পোলা লইয়া এমে রয়েছি, হাতে নিয়ে আবার কাটতে ছিঁড়ে আনি আমার এডু খালি আছে, এডু আর পুরো তলা নেই। অনেক আসবাবপত্র আছে, স্টিল আলমারি আছে, শোকেস আছে, খাট আছে ইত্যাদি। অবস্ট্রাকশনের কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে ওখানে। আর পানির অবস্থা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন যে এমন ময়লা, সমস্ত মলমূত্রের পানি এইগুলা। বুধবার বেলা 3:30টার দিকে দ্বিতল টিনশেডের বাড়িটির নিচতলা পর্যন্ত হঠাৎ করেই পানিতে দেবে যায়। পানির উপর ভেসে থাকে দ্বিতীয় তলা। এতে উপরের তলার সবাই বের হতে পারলেও আটকা পড়েন নিচতলার লোকজন। পুলিশ জানায়, সেখান থেকে 12 জনের লাশ উদ্ধার করা হয়। দোতলা বাড়ি এরকম ডুবে গেছে। এটা দোতলায় দুটাই টিনের ঘর, নিচতলায় কয়েকটা রুম ছিল, উপরে কয়েকটা রুম ছিল। তা আমরা এসে নিচের অংশটি ডোবা দেখি আর কি। এদিকে এই ঘটনায় নিহতের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। পরিবারের সদস্য মারা গেছেন, তাদের প্রতি পরিবারকে 20,000 টাকা করে আমরা দিচ্ছি এবং একই সাথে যদি কেউ আহত থাকে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা রেখেছি। একই সাথে তাদের পরিবারকেও আমরা 5,000 করে টাকা দেব। নিহত 12 জনের মধ্যে 4 জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অন্য মরদেহগুলো ঘটনাস্থল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। 1,500 কোটি টাকা ব্যয়ে লাকসাম চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণের ফলে গতি ফিরে পাচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথ। এতে দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি ট্রেন আসা যাওয়ার সময়ও কমবে। অন্যদিকে স্টেশন রিমডেলিং প্রকল্প বাস্তবায়নে পাল্টে যাচ্ছে চট্টগ্রাম রেল স্টেশনের সার্বিক অপারেশনাল কার্যক্রম। 18 এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই দুটি প্রকল্পের উদ্বোধন এবং লাকসাম আখাউড়া ডাবল লাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। আশরাফুল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। 320 কিলোমিটার দীর্ঘ ঢাকা চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে ডাবল লাইনের কোনো বিকল্প নেই। বিদ্যমান রেলপথে 123 কিলোমিটার ডাবল লাইন থাকলেও বাকি অংশ ছিল সিঙ্গেল। এ অবস্থায় বাকি 177 কিলোমিটার রেলপথ ডাবল করতে 2010 সালে 3টি ভাগে প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে চিনকি আস্তানা থেকে লাকসাম পর্যন্ত 61 কিলোমিটারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। একটি লাইন দিয়ে 20টি করে ট্রেন আমরা চালাবো। তখন একটি লাইন দিয়ে চালাতে গিয়ে যে ক্রসিং এর জন্য যে সময়টা নষ্ট হতো, সেটা এখন আর ক্রসিং এর প্রয়োজন হবে না এবং যেগুলো ঊর্ধ্বমুখী ট্রেন সেগুলো
ঊর্ধ্বমুখী লাইন দিয়ে যাবে এবং যেগুলো চিটাগংয়ের দিকে আসবে এগুলো ডাউন লাইন দিয়ে, নতুন নির্মিত লাইন দিয়ে চলাচল করবে। পর্যাপ্ত রেল লাইন ও প্ল্যাটফর্ম না থাকায় চট্টগ্রাম রেল স্টেশনের পরিচালন ক্ষমতা ছিল সীমিত। তাই গুরুত্বপূর্ণ এই স্টেশনের অপারেশনাল কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে 2011 সালে নেওয়া হয় চট্টগ্রাম রেল স্টেশন রিমডেলিং প্রকল্পের কাজ। আমাদের যে স্টেশনের ক্যাপাসিটি আছে এটা আমরা ম্যাক্সিমাম 50টা ট্রেন রিসিভ এন্ড ডিসপাস করতে পারি। তো এই প্রকল্প শেষ হলে আমরা 80 থেকে 90টা ট্রেন রিসিভ এবং ডিসপাস করতে পারবো। পুরাতন জরাজীর্ণ লাইনগুলি আধুনিকায়ন করে উন্নততর স্ট্রাকচার এখানে স্থাপন করা হয়েছে। 4টা লাইন, নতুন লাইন স্থাপন হয়েছে। এই প্রকল্পের আওতায় 4টি নতুন লাইন, 2টি প্ল্যাটফর্ম ও ইঞ্জিন বের হওয়ার স্কেপ লাইন নির্মাণের ফলে অনেক বেশি ট্রেন পরিচালনার পাশাপাশি সময় বাঁচবে। আগেকার সিগন্যালিং ব্যবস্থা থেকে এখন সিগন্যালিং ব্যবস্থা অনেক উন্নত। পয়েন্ট অপারেশনের যে দায়িত্ব যিনি মাস্টার সাহেব নিজে থাকেন, কোনো কারণে যদি উনি সেটা অপারেট করতে না পারেন, সে বিকল্প হিসাবে সুপারভাইজিং স্টেশন মাস্টার যে আছেন তিনি এখান থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আমাদের কন্ট্রোল অফিস থেকেও এটা সার্বিক কার্যক্রম মনিটর করতে পারবেন। জাপানি উন্নয়ন সংস্থা জাইকা ও সরকারি অর্থ সহায়তায় প্রকল্প দুটিতে ব্যয় হয়েছে 1787 কোটি টাকা। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের উন্নয়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীর বিচারে কোনো চাপের কাছেই নথি স্বীকার করবে না সরকার। বুধবার গণভবনে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং টক শোয়ের সঞ্চালকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, মানবাধিকারের প্রশ্নে তাদের জন্য মায়াকান্না অর্থহীন বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি। কারো কাছে আমরা মাথা নত করি না। কাজে যে যত বড় চ্যালেঞ্জ দিক সেটা মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। এই বিচার রায় কার্যকর করতে যে কত উঁচু জায়গা থেকে টেলিফোনে পর্যন্ত আমাকে যেন এদের ফাঁসি দেওয়া না হয় সেই অনুরোধ উপরোধও আমাকে করা হয়েছে। মানবাধিকারের কথা বলবো, কিন্তু মানবাধিকার কি যারা মানবাধিকার লঙ্ঘন করবে সেই লঙ্ঘনকারীদের মানবাধিকার রক্ষা করতে হবে নাকি? ইতিমধ্যে 2টা রায় আমাদের কার্যকর হয়েছে, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা বাকিগুলো করে ফেলবো। কাজে এটা আমরা করব, যত বাধা আসুক এটা বাধা দিয়ে পারবে না। যে মানুষগুলি পুড়ে গেল অথবা পোড়া ঘা নিয়ে যারা মৃত্যুর সাথে এখনো পাঞ্জা লড়ছে বা একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জন্য যত না চিন্তা, ওই যারা পোড়াতে গেছে বা যারা এই ধরনের অঘটন ঘটাতে গেছে এই মানুষকে বাঁচাতে যে তাদের উপরে যখন কোনো আঘাত এসেছে, অপরাধীরা যখন মারা গেছে, সেই অপরাধীদের জন্য কান্না। কি ক্রস ফায়ারে মানুষ মারা গেছে? ক্রস ফায়ারে তো না। কেউ যখন অপরাধ করতে যায় তার পুলিশের তো রাইট আছে তাকে সে মানুষের জানমাল বাঁচানো, আর সেটা বাঁচানোর জন্য যেটা করা তাদের তা করতে হবে। আমরা বাধ্য হয়েছি পুলিশকে সেই নির্দেশ দিতে এবং স্পষ্ট বলছি যে অস্ত্র পকেটে রেখে দেওয়ার জন্য না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু সেখানে সকলের সহযোগিতা চাই, সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, সমালোচনা অবশ্যই, যদি কোনো কাজ না করতে পারে সমালোচনা আপনারা করবেন, তাতে কোনো সন্দেহ। সমালোচনা থেকেই তো আমরা জানতে পারবো যে কোথায় সমস্যাটা আছে। কিন্তু আবার এমন কিছু করবেন না যেন ওই স্বাধীনতা বিরোধী বা যারা স্বাধীনতাই চায়নি তাদের হাত যেন শক্তিশালী না হয়, ওইটুকু সহযোগিতা চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে বেগম জিয়ার গুলশানের বাসভবনে যান স্পেনের রাষ্ট্রদূত তেজাদা চাকন। এরপর রাত 8:30টার দিকে সেখানে যান সুইডিশ রাষ্ট্রদূত জোহান ফ্রাসিল। তাদের সঙ্গে বেগম জিয়ার বৈঠকে কুশল বিনিময়ের পাশাপাশি সুইডেন ও স্পেনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। দর্শক, রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ার ঝিলপাড়ে পানির নিচে দেবে যাওয়া দোতলা টিন শেড বাড়ির নিচ থেকে এখন পর্যন্ত 12 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। উদ্ধার অভিযানের সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি সেখানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল।
জায়েদ, এই মুহূর্তে আমি যেটি দেখছি যে দোতলা টিনের ঘরটি মাটিতে দেবে গিয়েছিল, অর্থাৎ নিচের তলাটি, তো সেই ঘরের কিন্তু পুরোটাই এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে আপনি হয়তো দেখছেন যে সেই ঘরটিকে যে ঘরের যে অবশিষ্ট আবরণগুলো ছিল, টিন সহ অন্যান্য কাঠ এবং লোহার যে ফ্রেম ছিল সেইগুলোকে সরিয়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা যেই কিছুক্ষণ আগে পর্যন্ত তারা তাদের যে ডুবুরি দল আছে তাদেরকে নিচে প্রবেশ করে নতুন করে কোনো মৃতদেহ ভিতরে রয়েছে কিনা সেটির তল্লাশি তারা করছিলেন। তো আমরা এই মুহূর্তে হয়তো আপনি দেখছেন যে যেসব আপনি জানেন যে কাঠের তৈরি এবং তার সঙ্গে টিন এবং লোহা, এই তিনটি বস্তুর সমন্বয়ে এই টিনের দোতলা বাড়িটি তৈরি করা হয়েছিল। তো এই মুহূর্তে যে টিন সহ অন্যান্য কাঠ যেগুলো রয়েছে যে পানির নিচে থেকে সেইগুলো উপরে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে এবং আপনি জানেন যে গতকালকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে ঘরটি দেবে গেছে তার ভিতরে ভারী আসবাবপত্র ছিল, যার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরিদেরকেও ভিতরে প্রবেশ করতে অনেকটাই ব্যাগ পেতে হচ্ছিল, অনেকটাই কষ্ট হচ্ছিল এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছিলাম যেই লোহার ফ্রেমগুলো ছিল বাড়ির কাঠামো হিসেবে ব্যবহার করা হয়েছে, সে ফ্রেমের কিছু অংশ কিন্তু এখনো পর্যন্ত পানির উপরে ভাসমান রয়েছে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এরকম ফ্রেমের অংশ সেগুলো পানির নিচেও রয়েছে, যে কারণে ডুবুরিরা যখন ভিতরে প্রবেশ করে তাদেরকেও সাবধানতার সঙ্গে প্রবেশ করতে হচ্ছে, কারণ ফ্রেমের সঙ্গে খোঁচা লেগে আবার দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। তো সেই কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযানটি পরিচালনা করতে হচ্ছে বলেই কিছু মানে উদ্ধার, নিচে যদি কেউ আটকা পড়ে থাকেন তাদেরকে উদ্ধার করে আনতে কিছুটা সময় লাগছে। আর আপনি বলছিলেন যে এখন পর্যন্ত 12টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তো ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে তারা নিচে এখনো পর্যন্ত তল্লাশি চালিয়ে যাচ্ছেন যে আরো কোনো মানুষ এর নিচে আটকা পড়ে আছেন কিনা জীবিত অথবা মৃত অবস্থায়। আর এইদিকে আমরা এই সকালবেলাতে এই মুহূর্তেও যেটি দেখছি যে অনেক মানুষ কিন্তু অভিযোগ করছেন তাদের স্বজন এখনো তাদের স্বজনের খোঁজ তারা পাননি, এই বাড়ির নিচেই তারা আটকা পড়েছেন, সে বিষয়টি তারা দাবি করছেন। তো ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত শেষ মৃতদেহটির সন্ধান তারা না পাবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই উদ্ধার কার্যক্রম সেইটি অব্যাহত থাকবে। আর এখানে আপনাকে আমি একটু জানাতে চাই যে বাড়িটি আসলে নিচে দেবে গেছে, তো সেটি আসলে ঝিলের উপর তৈরি এবং এর এক পাশে স্থলভাগ রয়েছে অর্থাৎ মাটি রয়েছে, কিন্তু অপর পাশে অর্থাৎ ঝিলের মাঝখানে একটি বাঁশের তৈরি সাঁকো রয়েছে, এই সাঁকো দিয়ে সেই বাড়িতে প্রবেশ করতে হতো। তো তার মানে আপনি বুঝতেই পারছেন যে ঝিলের পানিতে যেহেতু বাড়িটি তৈরি করা হয়েছিল, তো সে কারণেই এই দোতলা বাড়ি এবং প্রত্যেকটি তলায় 20টি করে ঘর ছিল এবং এর মধ্যে অর্থাৎ প্রত্যেকটি তলায় 100-র বেশি মানুষ, কেউ বলছেন 150 মানুষ বসবাস করতেন। তো এত মানুষের চাপ এবং মানুষজন এখানে বসবাস করতে গেলে যে পরিমাণ আসবাবপত্র লাগে এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র লাগে, তো সেই সবের চাপেই এই বাড়িটি দেবে গেছে, এমনটাই কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত ধারণা করছে। এবং তারা তারপরেও বলছেন যে যখন পুরো উদ্ধার কাজটি শেষ হবে তখন তারা আসলে সেই দিকে নজর দেবেন যে আসলে কি কারণে দুর্ঘটনাটি ঘটলো সেটি জানার জন্য। তো এই মুহূর্তে তারা শুধুমাত্র উদ্ধার কাজের দিকেই মনোযোগ দিচ্ছেন। তো আমরা যেটি ধারণা করছি যে যেহেতু বাড়ির যে কাঠামোটি ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে এবং এখন শুধুমাত্র পানির নিচে আর কোনো মৃতদেহ আছে কিনা কিংবা অন্যান্য জিনিসপত্র আছে কিনা সেই উদ্ধার কাজটি চলছে। তো উদ্ধার কাজটি সমাপ্ত হতে হয়তো আর খুব বেশি সময় লাগবে না। জায়েদ। দর্শক, রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার ঝিলপাড়ে পানির নিচে দেবে যাওয়া দোতলা টিন শেড বাড়ির নিচ থেকে এখন পর্যন্ত 12 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুবেল। এবার সিটি নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত 16,500 প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের 2 দফা প্রশিক্ষণের প্রথম দফা শুরু হয়েছে। সকালে কাজেমালি হাই স্কুলে এই প্রশিক্ষণ শুরু হয়। সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ শেখ জায়েদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের যে অংশগ্রহণের যে পরিচালনা, সেই পরিচালনার জন্য 16,500 নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। আর আজ থেকে শুরু হয়েছে 2 দফার এই প্রশিক্ষণ কর্মশালা। মূলত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদেরকে 2 দফাভাবে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনি জানেন আগামী 28 এপ্রিল অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মোট 719টি কেন্দ্র রয়েছে, আর এছাড়া বুথ রয়েছে 4,906টি এবং এই নির্বাচন পরিচালনার জন্য একজন রিটার্নিং অফিসার রয়েছেন, তার অধীনে রয়েছেন 14 জন সহকারী রিটার্নিং অফিসার, 719 জন প্রিসাইডিং অফিসার এবং 4,906 জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং 9,812 জন
পোলিং অফিসার। এইসব পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার যাতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে সেই অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ প্রথমে ডাক্তার খাস্তকির বালিকা উচ্চ বিদ্যালয় এবং কাজেমাইলা হাই স্কুলের প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে রিটার্নিং অফিসার আব্দুল বাতেন এই প্রশিক্ষণ শুরু করেছেন। আমরা এখন কথা বলবো এই বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল বাতেনের সাথে। আপনারা মূলত যে নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন তাদেরকে কি ধরনের নির্দেশনাগুলো দিচ্ছেন? জি, আমাদের মেইন নির্দেশনা হলো যে ওনারা যেহেতু নির্বাচন কমিশন থেকে নিয়োগপ্রাপ্ত, সুতরাং নির্বাচন কমিশন যেমন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিবে বলে প্রতিনিয়ত বলে বেড়াচ্ছে এবং ওনারা বলছেন, সেই হেতু ওনারা যেহেতু নির্বাচন কমিশনের পক্ষেই কাজ করবেন, দায়িত্ব পালন করবেন, সেই জন্য ওনাদের ভূমিকাও যেন 100% নিরপেক্ষ হয় এবং যথাযথভাবে দায়িত্ব পালন করেন। এই জন্য আমরা বলেছি যে ওনাদের শুধুমাত্র নির্বাচনের দায়িত্ব পালনেই নিরপেক্ষ থাকবেন না, ওনারা এখন থেকেই ওনাদের আচরণে, ওনাদের কথাবার্তায় এবং ওনাদের ইভেন অর্থাৎ ভিজিবল নিউট্রালিটি বলতে যা বোঝায়, ওনার দৃশ্যমান নিরপেক্ষতা দেখাবেন। এটি একটি নির্দেশ। আর কোনো ধরনের কোনো প্রার্থীর সাথে পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কাজ করতে পারবেন না এবং ওনাদের উপরে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব যথাযথভাবে প্রতিপালন করবেন। যদি কোথাও ওনাদের কোনো সমস্যা হয়, সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, আমরা থাকবো, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকবে। যখন যেখানে ওনাদের প্রয়োজন পড়বে আমাদের সাথে যোগাযোগ করবে। অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবং ওনার যে কেন্দ্র পড়বে সেই কেন্দ্রের নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন, এই নির্দেশনা আমরা দিচ্ছি। এবং আমি ওনাদেরকে নির্দেশ দিচ্ছি যে যদি কোথাও কারো নিরপেক্ষতা ভঙ্গের বা ক্ষুণ্ণ হওয়ার কোনো অভিযোগ পাই এবং যদি আমরা তদন্ত করে প্রমাণিত হয়, তাহলে তিনি যেই হোক না কেন, প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার, তাদের বিরুদ্ধে আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নেব। তবে ওনারা আমার কাছে যেটা আমার মনে হয়েছে যে ওনারা অতীতে সকলে দায়িত্ব পালন করেছেন, ওনাদের সঠিক এবং সুন্দরভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে, সবাই দক্ষ এবং অত্যন্ত দক্ষ কর্মকর্তা, নিরপেক্ষ কর্মকর্তা, এইভাবে আমরা নিয়োগ দিয়েছি। এবং ওনারা, আমার বিশ্বাস যে অতীতে চট্টগ্রামে ওনারা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন। এইবারও 28 এপ্রিল যে ভোট গ্রহণটি অনুষ্ঠিত হবে সেখানে ওনাদের মেধা, দক্ষতা এবং দৃঢ়তার পরিচয় দিয়ে এক জাতিকে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রিটার্নিং অফিসার আব্দুল বাতেনের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছেন যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন প্রায় 16,500, তাদেরকে তারা নির্দেশনা দিচ্ছেন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার এবং নিরপেক্ষভাবে থেকে দায়িত্ব পালনের জন্য তিনি মূলত এই প্রিসাইডিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং পোলিং অফিসারদেরকে নির্দেশনা দিচ্ছেন। আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী এই কর্মশালা চলবে, আগামী 2 দিন এবং এর পরবর্তীতে চলবে 21, 22, 23 চলবে দ্বিতীয় দফা এই যে সব প্রশিক্ষণ কর্মশালা। এই ছিল চট্টগ্রামের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার সর্বশেষ খবর। জায়েদ। দর্শক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত 16,500 প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। হরতালে নাশকতার 2 মামলায় ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিন বিষয়ে বুধবার বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি 2 মামলায় 3 সপ্তাহের আগাম জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এরপর অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের চোখে মির্জা আব্বাস এখন পলাতক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে। এদিকে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতির কক্ষে বসে ভোট চাইলেন মির্জা আব্বাস। বললেন তিনি হয়রানি ও গ্রেপ্তার আতঙ্কে আছেন। হরতালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা 2 মামলায় গত রোববার আগাম জামিন আবেদন করেন ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। একই সঙ্গে দুদকের দায়ের করা আরেকটি মামলায়ও জামিন আবেদন করেন তিনি। এ বিষয়ে 2 কার্যদিবস শুনানি শেষে বুধবার দুপুরে মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায় দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় 3 সপ্তাহের জামিন দেন। তবে ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি জামিন আবেদন খারিজ করে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এখন নিয়ম অনুযায়ী 2জন বিচারপতি যে 2 রকম আদেশ, এটা একজন থার্ড জাজের কাছে যাবে এবং থার্ড জাজ যে সিদ্ধান্ত দিবেন তাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল বলেন, এ আদেশের ফলে মির্জা আব্বাস এখন পলাতক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে দুদকের করা মামলায় তাকে গ্রেফতার করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। 2জন বিচারপতির 2 মত হওয়ার পরিপ্রেক্ষিতে সারেন্ডার করার আগে যাচ্ছিল, তাই দুর্নীতির মামলা অবশ্যই গ্রেফতার করতে পারে। দুর্নীতির মামলা গ্রেফতার এড়ানোর জন্যই ওনারা ওই প্রধান বিচারপতি গেছেন ওই আদালতে, এক আদালত থেকে অন্য আদালতে মামলাটি নেওয়ার জন্য।
তবে মির্জা আব্বাসের আইনজীবীর দাবি এই অবস্থায় তাকে গ্রেফতার করা আইনসম্মত হবে না। কোন রকম হ্যারাস করে সেটা আইনের চরম বরখলাপ হবে এবং সেটা সর্বোচ্চ আদালতের প্রতি তাদের যে একটা ভাবমূর্তি এবং অসম্মান করা হবে। এদিকে হাইকোর্টের এমন আদেশের পর বার সভাপতির কক্ষে বসে সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের পক্ষে ভোট চান মির্জা আব্বাস। প্রিয় ঢাকাবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আমি তো সরাসরি আপনাদের কাছে হয়তো আসতে পারলাম, ভালো না পারলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে গ্রেফতারি জবাবটা আপনারা ইনশাল্লাহ মগ মার্কায় যাতে ঢাকাবাসী একটা ভোট দেন আমি সে কামনাই করব। আর গ্রেফতার এড়াতে সন্ধ্যা 7টার পর আদালত চত্বর ত্যাগ করে অজ্ঞাত স্থানে চলে যান মির্জা আব্বাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সিলেটে বাড়ছে নারী নির্যাতন, আদালত এবং আইনি সহায়তা কেন্দ্রে নির্যাতিতদের ভিড়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক না থাকায় ভোগান্তি। রাজধানীতে অস্বাভাবিকভাবে বাড়ছে অবৈধ রিকশার সংখ্যা। তার উপর প্রায় প্রতিটি সড়কে অবাধে রিকশা চললেও নিয়ন্ত্রণ না করে উপরন্তু ঘুষ নিয়ে চলাচলের সুযোগ করে দিচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা। এর ফলে বাড়ছে যানজট ও ঐতিহ্যবাহী এই বাহনটির প্রতি রাজধানীবাসীর বিরক্তি। ঢাকা সিটি কর্পোরেশন বলছে রাজধানীর অবৈধ রিকশা নিয়ন্ত্রণে উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন তারা। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন রিকশা কমিয়ে নয় বরং রাজধানীতে গণপরিবহনের সংখ্যা বাড়ালেই এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব। ফখরুল শাহিনের রিপোর্ট। চলছে চালকের সঙ্গে দর কষাকষি, তারপর চাহিদা অনুযায়ী টাকা নিয়ে ছেড়ে দিলেন অবৈধভাবে চলে আসা রিকশাটি। এভাবেই ঘুষ নিয়ে রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলের সুযোগ করে দিচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিতরা। এছাড়া রাস্তার এক লেন দিয়ে দুই দিকে রিকশা চললেও কোনো নজর দেওয়ার প্রয়োজন মনে করেন না তারা। আর এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখালেন ট্রাফিক পুলিশ। সব রিকশা তো আর যায় না, মনে করেন যেগুলা রোগী টোগী থাকে অনেক সময় দেখা যায় এগুলা একটু স্যাক্রিফাইস করতে হয়। স্যারের কাছে জিজ্ঞেস করেন, স্যারের যে সমস্ত পয়েন্টে রিকশা চলাচল নিষিদ্ধ ওই সমস্ত পয়েন্টে চলে না, আমাদের প্রতিটা পয়েন্টে রিকশা বন্ধের জন্য ডিউটি দেওয়া আছে। চালকরাও সুযোগ বুঝে অবাধে নিষিদ্ধ রাস্তায় রিকশা চালানো, যখন তখন ভাড়া বাড়ানো, যত্রতত্র রিকশা পার্কিং করে যানজট সহ বাড়াচ্ছেন রাজধানীবাসীর নানা দুর্ভোগ। জরিমানা এটা মালিক বোঝে, এটা মালিক বুঝবো। আমাকে পোলা পাইলে বৌলিয়া চলি বা ঢাকা শহরে ঘর ভাড়াতে থাকি, এই কারণে বেড়েছে। বাসে যেটা খুব বেশি ক্রাউডি, খুব বেশি ভিড়, সে কারণে ডবল 3 জন ভাড়া দিয়ে রিকশায় ওঠা। ঢাকা সিটি কর্পোরেশন বলছে রাজধানীতে রিকশার সংখ্যা কমাতে নানা ব্যবস্থা নিচ্ছেন তারা। অবৈধ রিকশাগুলো মাঝে মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এগুলো উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন জেলা শহরে, উপজেলা শহরে এগুলো পাঠিয়ে দেওয়া হয়। এর সাথে অনেক মানুষের রুটি রিজেকের বিষয় আছে, আমরা এগুলো বিবেচনায় নিয়ে আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাচ্ছি। এদিকে রাজধানীতে রিকশার সংখ্যা কমাতে সরকারের সুষ্ঠু পরিকল্পনাই যথেষ্ট বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। প্ল্যান্ড ওয়েতে বাস চলাচলের ব্যবস্থা যদি করা যায়, অটোমেটিক্যালি কিন্তু এই প্রধান রাস্তার রিকশা আর থাকবে না, কারণ তারা তখন প্যাসেঞ্জার পাবে না, যখন মানুষ সহজেই বাসগুলিতে যাতায়াত করতে পারবে। ডিএমপির তথ্য মতে বর্তমানে রাজধানীতে রিকশার সংখ্যা প্রায় 7 লাখ। তার মধ্যে ঢাকা সিটি থেকে নিবন্ধনকৃত রিকশার সংখ্যা মাত্র ৭৭,০০০। বাকি সব রিকশাই অবৈধ। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর এলাকায় একটি ট্রাকের চাপায় মাহেন্দ্রার 5 যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত 5 জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বরিশালের কাশীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গেছেন। আমরা প্রথম খবর পেয়েছিলাম 3 জনেরটা, পরবর্তীতে আমরা এখানে এসে কিছুক্ষণ আগে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা যেটা জেনেছি যে এখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী দলের প্রধান যিনি এখানে আছেন, সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন, উনি আমাকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যে 5 জন মারা যাওয়ার খবর তিনি আমাকে নিশ্চিত করেছেন। এছাড়া আমরা পুলিশের সাথেও কথা বলেছি, একই কথা আমাদেরকে জানিয়েছেন। আমরা যেটা জানতে পেরেছি যে বরিশাল থেকে একটি ট্রাক বরিশালের বাইরের দিকে যাচ্ছিল, শহরের বাইরে
বাইরের দিকে যাচ্ছিল বিপরীতমুখী। প্রথম প্রাথমিক যে তথ্যটি হচ্ছে বিপরীতমুখী একটি আলফা মাহিন্দ্রা, দ্যাট ইজ ঢাকা, যেটা সিএনজি হিসাবে পরিচিত, এরই একটা কালো রঙের গাড়ি যেটা ডিজেল পেট্রোলে চলে, এরকমের একটি গাড়ি কিন্তু বিপরীত দিকে আসছিল। তো পুলিশ আমাকে যেটা বলতেছিল এরকমেরই প্রাথমিকভাবে, যে স্থানীয় মানুষের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে যে এই আলফা মাহিন্দ্রাটি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সরাসরি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এখানে অনেক যাত্রী ছিল আলফা মাহিন্দ্রার মধ্যে। আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে দুই পাশে সাধারণত 6-12 জন এবং সামনে 2 জন, 14 জন থেকে 15 জনের মতো টোটাল থাকে। এদের মধ্যে থেকে এই মুহূর্তে আমরা আমাদের ফায়ার সার্ভিস এবং পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী আমরা 5 জনের নিহত হবার খবরটি নিশ্চিত হতে পেরেছি। পুলিশ এবং ফায়ার সার্ভিস এই তথ্যটি আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন। এখন এর বাইরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালেও বেশ কিছু লোককে ভর্তি করা হয়েছে। তাদের যে পরিস্থিতিটা কি এই মুহূর্তে আমরা সেখান থেকে সেই খবরটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আছেন। এখন এই মুহূর্তে আমরা একটা জিনিস আমরা আপনাকে জানাতে পারি যে মোটামুটি বেশ কিছু লোক আহত হয়েছে এবং 5 জন নিহত হওয়ার খবরটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কের যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু গাড়ি ঘোড়া একেবারে স্থবির হয়ে গেছে, কারণ সেখানে এই ভিড়ের কারণে কিন্তু পুলিশ চেষ্টা করছে গাড়ি ঘোড়া সচল রাখতে। এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ। আমরা এখন ফিরছি স্টুডিওতে। শেখ জায়েদ। ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর এলাকায় ট্রাক চাপা একটি মাহিন্দ্রার 5 যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। চলে যাচ্ছি পরের সংবাদে। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনে বড় মগবাজার ও ইস্কাটন এলাকা নিয়ে গঠিত 35 নম্বর ওয়ার্ড। ঘনবসতিপূর্ণ এলাকাটিতে সবসময় যেমন যানজট থাকে, তেমনি একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া এলাকাবাসীর বিনোদন আর শিশুদের খেলাধুলার জন্য নেই কোনো মাঠ বা পার্ক। তবে এলাকার কাউন্সিলর প্রার্থীরা বলছেন মাদক নিয়ন্ত্রণ সহ শিশুদের জন্য একটি খেলার মাঠ করে দেওয়ার আশা দিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন এমআর আমিন। বাংলা মোটর থেকে ইস্কাটন রোডের উত্তর অংশ, কারওয়ান বাজারের একাংশ, মগবাজার, নয়াটোলার আংশিক ও পেয়ারাবাগ এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা। মগবাজার পেয়ারাবাগের কাঁচা বাজারের এই গলি সহ এই ওয়ার্ডের অনেক এলাকাতেই একটু বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া এই এলাকার আরেকটি বড় সমস্যা যানজট। নতুন কাউন্সিলরদের কাছে এসব সমস্যা দ্রুত সমাধান চান এলাকার মানুষ। রাস্তাঘাটে ঠিক মতন লাইট অনেক সময় জ্বলে না, বৃষ্টি আসলে এখানে দোকানদারি করা যায় না, আলুর সমান পানি হয়। স্কুলে বাচ্চারা এই দুর্গন্ধযুক্ত এবং পচা পানি পেরিয়ে স্কুলে যেতে হয়। নামাজ কালাম পড়ার জন্য আমরা যেতে পারি না, মানে পাইপগুলি অল্পতেই ভরে যায়। বাসায় গন্ধ টিকা যায় না, ময়লা আবর্জনা এখানে দিয়ে ডাস্টবিন বানায় রাখছে। এলাকাবাসীর জন্য নেই কোনো বিনোদনের ব্যবস্থা। বয়স্কদের জন্য যেমন বিনোদনের পার্ক নেই, তেমনি শিশুদের জন্য 35 নম্বর ওয়ার্ডে নেই কোনো খেলার মাঠ। তাই এই শিশুরা রেল লাইনের পাশে ঝুঁকি নিয়ে খেলছেন। আমাদের খেলার মাঠ নাই, আমরা রেল লাইনে খেলি। বাসা ছাড়া আমাদের কোনো যাওয়ার কোনো জায়গা নেই। বিকালবেলা আমরা খেলতে পারি না, আমরা একটা খেলার মাঠ চাই। ভোটকে সামনে রেখে এলাকাকে মাদক মুক্ত করার পাশাপাশি ত্যাগের মানসিকতা নিয়ে জনগণের সেবক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিলেন কাউন্সিলর প্রার্থীরা। কমিশনার ভোগের জন্য না, কমিশনার ত্যাগের জন্য, মানুষের খাদেমদার হওয়ার জন্য যে কমিশনার, এটারে আমি বাস্তবে রূপ দিতে চাই। খেলাধুলার জন্য বাচ্চাদের কোনো জায়গা নাই, তাদের খেলাধুলার একটা ব্যবস্থা করতে হবে। এলাকাবাসী চায় একটা মানুষকে কাছে পাইতে, যেন এলাকা মাদক মুক্ত হয়, চাঁদাবাজি না হয়, দোকানদাররা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারে। এই এলাকার জন্য একটা খেলার মাঠ অত্যন্ত জরুরি। 4200 হোল্ডিং এর এই ওয়ার্ডের প্রায় 54,000 ভোটার 28 এপ্রিল ভোট দেবেন 8টি কেন্দ্রের মাধ্যমে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে নারী নির্যাতনের হার কোনোভাবেই কমছে না। বিভিন্ন আদালত এবং আইনি সহায়তা কেন্দ্রগুলোতে প্রতিদিনই ভিড় করছেন অসহায় নারীরা। আইনজীবীরা বলছেন, নারীরা সচেতন হওয়ায় নির্যাতন মুখ বুজে সহ্য না করে অভিযোগের জন্য বেরিয়ে আসছেন। তবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রায় 3 মাস ধরে বিচারক শূন্য থাকায় ভোগান্তি পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। ইকরামুল কবিরের রিপোর্ট। ভোর 5টার সময় আমার নির্যাতন আরম্ভ করছে, 9টা পর্যন্ত আমার নির্যাতন, একটানা নির্যাতন। লাস্ট মুহূর্তে আমার একটা ঘর আছে নিচা একচালা, ও গরুর লগে আমার ফ্যানও মাঝে, ফ্যানটা নিচার মাঝে আমার ফ্যানও লাগাইছে, ফাঁস লাগাই আমার। তো তারপরে আমি চিৎকার দিছি, কিন্তু কেউ আসে নাই আমার কাছে। মারিয়া যখন আমার অজ্ঞান অবস্থায় ফেলাইয়া গেছে, 12 হইয়া গেছেন আমার স্বামী।
সিলেটের মোগলাবাজার হাজীগঞ্জের ইয়াসমিন আক্তার রিপার বিয়ে হয়েছিল একই এলাকার নাজিমউদ্দিনের সাথে, কিন্তু যৌতুকের ভয়াল থাবায় তছনছ হয়ে যায় তার 7 বছরের সোনালী সংসার। মোগলাবাজার থানাত আমি সাধারণ একটা ডায়েরি করছি। আইনি আশ্রয় নিতে শরণাপন্ন হন বেসরকারি আইন সহায়তা কেন্দ্র ব্লাস্টে। এই কার্যালয়ে দেখা হয় কানাইঘাট উপজেলার আরেক নির্যাতিতা নারীর। যৌতুক চাইছিল, আমি গিয়ে বহর বাড়ি গিয়ে হয়ে আনলে তারপরে আমার বহর বাড়ি তারা কইছেন যে আমরা দিতে পারতাম না, এটা তফিক নাই। এখন আমি মারপিট খাইও জনকে বাচ্চার বাইসাইয়া এখন করছি। এখন পরে তাই না লাগে আমার বহর বাড়ি দিয়ে আর তাই দ্বিতীয় বিবাহ করলেছে। আইনজীবীদের মতে পারিবারিক নির্যাতন বন্ধে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 হওয়ার পর থেকে নির্যাতিতারা ছুটে আসছেন আইনি সহায়তা নিতে। নির্যাতিত হলে তারা প্রতিবাদ করে, এই জন্য কিন্তু মামলার সংখ্যা বাড়ছে। আগে কিন্তু মেয়েরা ঘরে বসে থাকতো, নির্যাতন সহ্য করতো, মামলা করতে আসতো না। আইনটা কার্যকর হওয়ার পর ওই আইনের যে সুবিধাটা জনগণ পাচ্ছেন, ভুক্তভোগী জনগণ সেই আইন অনুযায়ী ওনারা মামলায় সেই সুবিধাটা নিতে চাচ্ছেন। এদিকে প্রায় 3 মাস ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে বিচারক শূন্য, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিচার প্রার্থীদের। আইনের কাছে আর্জি নেওয়ার পর্যন্ত 1 বছর মামলা হয়ে যায়, এখনো কোনো কিছু আমি একটা সিদ্ধান্ত পাইতেছি না। আমাদের ট্রাইব্যুনালে যিনি জজ সাহেব উনি রিটায়ারমেন্টে চলে যান, রিটায়ারমেন্টে চলে গেলে এখন পর্যন্ত ওনার জায়গায় কেউ কর্মস্থলে যোগদান করেন নাই। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রায় 1900 মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। এই আদালতে প্রতি মাসে গড়ে প্রায় 100 মামলা দায়ের হচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। গরমের শুরুতেই মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ বরগুনাবাসী। লোডশেডিং বেড়ে যাওয়ায় বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা পড়েছেন লোকসানের মুখে। অন্যদিকে বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদা বাড়লেও সরবরাহের বরাদ্দ না বাড়ায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবি নিয়ে রিপোর্ট। গরমের শুরুতেই মাত্রাতিরিক্ত লোডশেডিং এ বিপর্যস্ত বরগুনাবাসী। সন্ধ্যা থেকে বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার্থী মৌ এভাবে মোমের আলোয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, আর তার মা গরমের তীব্রতা কমাতে হাত পাখা দিয়ে বাতাস করছেন। এই অবস্থায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকেরা। যেহেতু আমাদের এইচএসসি পরীক্ষাটা একটা আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা, এই সময় যদি এইভাবে তাপমাত্রার সাথে সাথে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে আমাদের পরীক্ষার ফলাফল যে কি আসবে তা আমরা নিজেরাই জানি না। বিদ্যুৎ থাকে না, ও মন মানসিকতা খারাপ হয়ে যায়, ও গরম পাইলে ও চেয়ারে বসেই পড়তে চায় না। অন্যদিকে জেলার বিদ্যুৎ নির্ভর ব্যবসার প্রতিষ্ঠানগুলো পড়েছে লোকসানের মুখে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় অলস সময় পার করছেন শ্রমিকরা। বিদ্যুতের অভাবে আমাদের কাজকর্ম ডিস্টার্ব, পার্টির কোনো কাজকর্ম আমরা ঠিক মতো বুঝ দিতে পারি না। গরম পড়ছে পর কারেন্টের সমস্যা দিতে আছে, দিনে তো পাই না, রাত্রে একটু কাজ করি, রাত্রেও পাইতেছি না। বরগুনায় যে আমাদের বিদ্যুতের দরকার, চাহিদা অনেক, কিন্তু বিদ্যুৎ কম হইতেছে, মানে আমাদের এই জন্যই সমস্যাটা দুর্ভোগে আমরা আছি। নিত্য নৈমিত্তিক ব্যাপারে কোনো টাইম নেই, অল টাইমই লোডশেডিং, কতক্ষণ পরপরই। অবশ্য বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদা বেড়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, ফলে বাড়তি লোডশেডিং করতে হচ্ছে তাদের। চিঠি এসছে ডিসি কোর্টের যে ওখান থেকে, ওদের 9টা থেকে 5টা পর্যন্ত নির্বাচন বিদ্যুৎ দিতে হবে। তো এই সময়ের জন্য আমরা ওদেরকে বরাদ্দ দিয়ে যদি অপর জায়গায় লোডশেড করতে হয়, যদি না হয় সেক্ষেত্রে অন্য জায়গায় লোডশেড করি। বর্তমানে ওজোপাড়িকর 2.8 মেগাওয়াট ও পল্লী বিদ্যুতের 5.4 মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে আরো 2.5 মেগাওয়াট বিদ্যুৎ পেলে লোডশেডিং করতে হবে না। সময় সংবাদ, বরগুনা। মৌলভীবাজারের হাওর অঞ্চলের কৃষকরা এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। নানা প্রতিকূলতার পরও বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচের তুলনায় লাভ পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন তারা। এক্ষেত্রে ভরা মৌসুমে ধান বিক্রি না করার পরামর্শ কৃষি বিভাগের। জেলা প্রতিনিধি শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ফসলের সবুজ মাঠ, চোখ জুড়ানো মুগ্ধতা, কৃষকের স্বপ্নের ধান ধারণ করেছে সোনালী রং। এই দৃশ্য মৌলভীবাজার জেলার হাইল, হাকালুকি এবং কাওয়াদিঘি হাওর অঞ্চলের। এখানকার কৃষকরা এখন ব্যস্ত হয়ে পড়েছেন বোরো ধান কাটা এবং মাড়াইয়ে। উৎপাদন ভালো হওয়ায় দারুণ খুশি তারা। কৃষকরা জানান, কৃষি উপকরণের চড়া দাম, শ্রমিক সংকট, উপযুক্ত সময়ে সেচের পানি না পাওয়া সহ নানা সীমাবদ্ধতার মধ্যে এবার বোরো আবাদ করতে হয়েছে তাদের। উৎপাদন খরচের তুলনায় লাভ পাবেন কিনা তা নিয়ে সংশয়ে তারা। হামলা খরচ, তেল খরচ, কীটনাশক খরচ অনেক টাকা গেছে।
আমরা আশাবাদী আছি ধানের দামটা যদি ভালো রেটে যায় তাইলে আমরা লাগি একটু উপকারী হয়। সারের দাম এরপরে অনেক কিছুর দাম বাড়ায়, আমরা একটু লসও থাকতে পারি। যদি রেটটা একটু বাড়াই লয় তাহলে যখন পাইমু কষ্টটা সফল হইব। কৃষিকে তুলতে পারি না, দাম পাই না, আমরা তো পুরা একটা কষ্ট মাঝে পড়ে যাই। এদিকে ন্যায্য দাম পেতে বোরোর ভরা মৌসুমে ধান বিক্রি না করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ভরা মৌসুমে ফসলের দামটা একটু কম থাকে, আমরা কৃষকদেরকে বলে আসছি যে তাৎক্ষণিকভাবে যেন উৎপাদিত ফসলটা বিক্রি না করে, কিছুদিন পরে বিক্রি করে, তাহলে তাদের ন্যায্য মূল্যটা পাবে। জেলায় এবার 50,887 হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,96,902 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশের বাইরের খবর। ন্যূনতম মজুরি বাড়িয়ে ঘন্টায় $15 করার দাবিতে নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ ও র্যালি করেছে কয়েক হাজার মানুষ। বুধবার বিকেলে ম্যানহাটনের কলম্বাস সার্কেল থেকে শুরু হয়ে টাইমস স্কয়ারে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ র্যালি। নিউ ইয়র্ক ছাড়াও 230টি শহরে একই দাবিতে চলে প্রতিবাদ সমাবেশ। এ সময় সমাবেশকারীরা দাবি তোলে রেস্তোরাঁ সহ বহুজাতিক বিপণী বিতানগুলোতেও ন্যূনতম মজুরি বাড়ানোর। তারা জানায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। পাশাপাশি বাড়ি ভাড়া এবং শিক্ষার খরচও দিন দিন বাড়তে থাকায় স্বাভাবিক জীবন ধারণে তাদের হিমশিম খেতে হচ্ছে। নিউ ইয়র্কে বর্তমান মজুরি ঘন্টায় $8.75। তবে যুক্তরাষ্ট্র ফেডারেলের ধার্য করা মজুরির পরিমাণ এর চেয়ে কম, $7.25। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মজুরি বাড়ানোর বিষয়টি বেশ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গেল বছর নভেম্বরে প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন 2016 সাল থেকে যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি $10 বাড়ানো হবে। খেলার খবর। সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হারের লজ্জা দিল বিসিবি একাদশ। ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ 1 উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এর আগে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 268 রান করে পাকিস্তান। জবাবে সাব্বিরের ব্যাটিং দৃঢ়তায় 9 উইকেটের লক্ষ্যে পৌঁছে স্বাগতিকরা। ফতুল্লায় টস জিতে ব্যাটিং নেমে দলীয় 66 রানে অধিনায়ক আজহার আলীর উইকেট হারায় সফরকারীরা। তারপর দ্বিতীয় উইকেটে হ্যারিস সোহেল ও মোহাম্মদ হাফিজ মিলে 64 রান যোগ করেন। হ্যারিস 27 রানে আউট হওয়ার পরপরই হাফিজ ফেরেন ব্যক্তিগত 85 রানে। এরপর বিসিবির স্পিনারদের দারুণ বোলিংয়ে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। শেষ পর্যন্ত বিসিবি একাদশকে 269 রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে দলীয় 9 রানে 2 ওপেনার রনি তালুকদার ও তামিম ইকবালের উইকেট হারায় বিসিবি। বেশিক্ষণ টেকেননি লিটন দাসও। এরপর ভালোই খেলতে থাকা মমিনুল হকও ফেরেন 36 রানে। তবে এক প্রান্ত আগলে রেখে 84 বলে সেঞ্চুরি হাঁকান সাব্বির। 123 রানের দারুণ এক ইনিংস খেলে সাব্বির আউট হলে দলের হাল ধরেন সোহাগ গাজী। 36 রান করে সোহাগ আউট হলে নাটকীয় ম্যাচের শেষের দিকে তাইজুলের সাহসী ব্যাটিংয়ে 7 বল বাকি থাকতে দুর্দান্ত এক জয় পায় বিসিবি একাদশ। এদিকে পাকিস্তানের বিপক্ষে এমন জয়ে আসন্ন ওয়ানডে সিরিজে টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিবে বলে মন্তব্য করেছেন বিসিবির ম্যাচ জয়ের নায়ক সাব্বির রহমান। সেই সাথে সাব্বির প্রত্যয় ব্যক্ত করেন তার এই ব্যাটিং ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ধরে রাখবেন। 4-5 অনেক ভালো একটা পজিশন, আর আমাদের বাংলাদেশ টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা 4-5-এ এখনো প্রুভ করেছে। তো আমি যেখানে আছি ইনশাআল্লাহ ভালো খেলতেছি, হোপফুলি যেখানে চেষ্টা করবো ভালো খেলার চেষ্টা করবো। ইমরুল ভাই খুব ভালো সাপোর্ট করেছে আমাকে, যার জন্য আমি ফ্রি খেলতে পারছি আর কি। প্ল্যান ছিল যে আমরা যেটা মারাবো সেটা মারবো, পজিটিভ থাকবো, অথবা পজিটিভ ছিলাম বলে আমরা খুব ভালো খেলছি, উনি ভালো সাপোর্ট করেছে আমাকে ইনশাআল্লাহ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। একই সাথে দলের হয়ে মেসি, নেইমার ও সুয়ারেজের জ্বলে ওঠার দিনে পিএসজিকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দিনের আরেক খেলায় পোর্তোর মাঠে হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। স্বাগতিকদের কাছে 3-1 গোলে হেরেছে বাভারিয়ানরা। প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের 14 মিনিটেই গোলের দারুণ এক সুযোগ পান বার্সা তারকা মেসি। তবে নিজে সেই সুযোগ হারালেও ম্যাচের 18 মিনিটে তার বাড়িয়ে দেয়া বলে দলের হয়ে লিড আনেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রথমার্ধে নিজে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই নিজেকে প্রমাণ করেন লুইস সুয়ারেস। 67 মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বার্সাকে 2-0-তে এগিয়ে দেন উরুগুয়ান এই স্ট্রাইকার। এরপর খেলার 79 মিনিটে তার অসাধারণ নৈপুণ্যে আবারও বল পিএসজির জালে। এর 3 মিনিট পরে অবশ্য পিএসজির হয়ে একটি গোল পরিশোধ করেন ম্যাথিউ। তবে তা জয়ের জন্য যথেষ্ট না হয় জয় নিয়ে সেমিফাইনালে 1 পা দিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর মালিবাগে দেবে যাওয়া টিনের বাড়ির নিচ থেকে একই পরিবারের 4 জন সহ 12 জনের মৃতদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান। ঢাকা বরিশাল মহাসড়কে ট্রাকের চাপায় মাহেন্দ্রার 5 যাত্রী নিহত, আহত 5 জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। লাকসাম চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণে গতি ফিরে পাচ্ছে ঢাকা চট্টগ্রাম রেলপথ, দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি কমবে ট্রেন আসা যাওয়ার সময়ও। রাজধানীর প্রধান সড়কগুলোতে ঘুষ দিয়ে অবাধে চলছে অবৈধ রিকশা, বাড়ছে যানজট, গণপরিবহনের সংখ্যা বাড়িয়ে সমাধান সম্ভব বললেন নগর পরিকল্পনাবিদরা। এবং বরগুনায় গরমের শুরুতেই মাত্রাতিরিক্ত লোডশেডিং, বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা লোকসানের মুখে, বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন START SPACE BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।